আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ক্লাস লেকচার 2 স্বাগতম তোমাদের। আজকে আমাদের পড়ানোর বিষয় টপিক হলো রাসায়নিক পরিবর্তন, লেকচার 2। রাসায়নিক পরিবর্তনের একটা লেকচার গতদিন আমাদের হয়েছিল, আমরা গাইডলাইন ক্লাসের পরে অল্প একটু বলছিলাম। গাইডলাইন ক্লাসটা অবশ্যই মনে রাখবা, কি পড়তে হয় না পড়তে হয়। তবে আমি যেটা অবশ্যই বলে দিছি যে যারা মেডিকেল পড়বা তারা অবশ্যই কনসেপচুয়াল বিষয়টা আগে শেষ করবা, তারপর দাগানো বই। আর একটা কথা, দাগানো বইয়ের পেছনে যে এমসিকিউ, এই দাগানোর বইয়ের পেছনের এমসিকিউ কিন্তু মেডিকেলের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এখান থেকে কিন্তু রিপিট করছিল। তবে এবছর অবশ্যই চেঞ্জ আসবে আশা করি। কারণ গত 2 বছর বা 3 বছর যদি ধরো, সেটা ছিল হাসিনা সরকারের আমলে, যে সকল লোক ছিল তারাই প্রশ্ন করছে। সুতরাং এবছর প্রশ্ন করবে একটা নতুন কমিটি। সুতরাং অবশ্যই প্রশ্ন প্যাটার্নে কিছুটা চেঞ্জ আসবে। তবে যতই চেঞ্জ আসুক বা যাই আসুক, এটা মনে রাখবা যে আমি যে কনসেপচুয়াল টাইপ আকারে পড়াই, এই কনসেপচুয়াল টাইপের বাইরে থাকবে না, কনসেপচুয়াল টাইপের মধ্যে থাকবে। আর দাগানো বইটা তো অবশ্যই পড়াই দিব, সুতরাং কনসেপচুয়াল টাইপের বাইরে হয়তো 2টা বা 3টা মুখস্থ প্রশ্ন আসতে পারে, সেগুলো অবশ্যই দেখানো হবে। আর বইয়ের পেছনের এমসিকিউ থেকে কপি দেওয়া শুরু করছিল গত 2-3 বছর। মেডিকেলের প্রশ্ন অলমোস্ট হাজারি স্যারের বই বা অন্য স্যার, ম্যাক্সিমামটাই হাজারি স্যারের বইয়ের করছে। ওই বইয়ের পেছনের এমসিকিউ থেকে হুবহু উঠাই দিছে। সুতরাং অবশ্যই বইয়ের পেছনের এমসিকিউ কিন্তু অনুশীলনী এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আর ভার্সিটির জন্য যদি বলো, বইয়ের পেছনের এমসিকিউ না অতটা ইম্পর্টেন্ট না। ভার্সিটিতে সবসময় টিচাররা ইউনিক এবং বই ছাড়া কনসেপচুয়াল প্রশ্ন করে। 2-একটা প্রশ্ন রিপিট হয়, তাছাড়া খুব একটা রিপিট পাওয়া যায় না। কনসেপচুয়াল টাইপ পড়াটাই হলো সব থেকে বুদ্ধিমানের কাজ। যে কনসেপ্ট বোঝে, টাইপ বোঝে, সে কখনো অ্যাডমিশনে কেমিস্ট্রিতে ধরা খায় না, বুঝছো? আর যে কনসেপ্ট বোঝে না, শুধু বই রিডিং পড়ে, তার কিন্তু সমস্যা হয়। ঠিক আছে? তা আমরা অবশ্যই কনসেপচুয়াল টাইপ শেষ করে তারপর বই পড়বো, এর আগে না। আচ্ছা, তা সেই আমরা আমাদের আজকের লেকচারের টাইপ হলো টাইপ 2, অ্যাসিডের তীব্রতা ক্রম। আমি গত ক্লাসে তোমাদের কিন্তু কন্টেন্ট লিখে দিছি, ক্লাস 1 লেকচার 1-এ। সেই লেকচার 1-এর কন্টেন্টের টাইপ 1 শেষ করছিলাম, আজকে আমাদের টাইপ 2 হওয়ার কথা। অর্থাৎ টাইপ আকারে কনসেপ্ট বুঝে বুঝে আমি পড়াই, কনসেপ্ট বুঝাই বুঝাই দিয়ে। আজকে আমাদের জিনিসটা হলো অ্যাসিডের তীব্রতার ক্রম। যাবতীয় অ্যাসিডের তীব্রতা ক্রম নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। কোন অ্যাসিডটা বেশি তীব্র, খুবই খুবই ইম্পর্টেন্ট, একটা এমসিকিউ প্রায় আসে। তো অ্যাসিডের তীব্রতা ক্রম কয়েকটা বিষয় বা কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটা যদি একটু বলি। প্রথমে আমরা করব হলো হ্যালোজেনো হাইড্রো অ্যাসিড। হ্যালোজেনো হাইড্রো অ্যাসিড। এরপরে আমরা আলোচনা করব হলো অক্সি অ্যাসিডের তীব্রতা ক্রম নিয়ে। আর অক্সি অ্যাসিড শেষ হয়ে গেলে আমরা 3 নাম্বার আলোচনা করব হলো জৈব অ্যাসিডের তীব্রতা ক্রম নিয়ে। এই 3 ধরনের অ্যাসিডের তীব্রতা ক্রম যদি আমরা বুঝি, তাহলে যাই দিক না কেন আমাদের মধ্যে থাকবে এর মধ্যেই। তো প্রথমে আমি চলে যাচ্ছি যে হ্যালোজেনো হাইড্রো অ্যাসিড। এই হ্যালোজেনো হাইড্রো অ্যাসিডের তীব্রতা ক্রম নিয়ে প্রথমে বলবো। একটু ওয়েট, সরি। ওকে, শুরু করি। হ্যালোজেনো হাইড্রো অ্যাসিডের তীব্রতা ক্রম দিয়ে আমরা শুরু করি। হ্যালোজেনো হাইড্রো অ্যাসিড 1 নাম্বারটা, এটা তীব্রতা ক্রম। আর বাকি 2টা পরে, আগে এটা শুরু করি। হ্যালোজেন তো আমরা সবাই চিনি। হ্যালোজেন হলো গ্রুপ 17 মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর অ্যাস্টেটিন আছে, কিন্তু অ্যাস্টেটিনটা হচ্ছে যেহেতু তেজস্ক্রিয়, এই জন্য ওটা নিয়ে কোনো প্রয়োজন নাই। তেজস্ক্রিয় মানে কি, রেখে দিলে অন্য পরমাণুতে কনভার্ট হয়ে যায়। যেহেতু ডিকে হয়, ক্ষয় হয়, এই কারণে অন্য পরমাণুতে চলে যায়, এই জন্য তেজস্ক্রিয়টা আমরা আলোচনার মধ্যে রাখি না। তাহলে এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোক্সিড বলতে কি বোঝায়? হ্যালোজেনের সাথে হাইড্রোজেন যদি যোগ করা হয়, তাহলে যে যৌগ বা যে অ্যাসিড উৎপন্ন হয় সেটাকে বলে হ্যালোজেনো হাইড্রো অ্যাসিড। তো এটার সাথে এইচ এফ হবে, এর সাথে যদি দাও HCl হবে, এটার সাথে যদি দাও HBr হবে, আর এটার সাথে যদি দাও HI হবে। এগুলোকে বলতেছি আমরা হ্যালোজেনো হাইড্রো অ্যাসিড। এই হ্যালোজেনো হাইড্রো অ্যাসিডের তীব্রতা ক্রম আলোচনার জন্য আমরা প্রথমে একই গ্রুপের ওপর থেকে নিচে যাই। তো ধরে নাও যে একই গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে, আমরা ধরে নেওয়া নাও আমরা ভালো করেই জানি আকার বড় হতে থাকে। তো ফ্লোরিন এটা আকার যথেষ্ট ছোট, ক্লোরিন আরটু বড়, ব্রোমিন আরটু বড়,
আর আয়োডিন আরো বেশি বড়। এখন এটা হলো এদের কেন্দ্র, এটা হলো এদের কেন্দ্র। এর পাশে হাইড্রোজেন আসছে, এই হাইড্রোজেনটা যথেষ্ট পরিমাণে কিন্তু ছোট। এটা হলো হাইড্রোজেন, হাইড্রোজেনটা যথেষ্ট পরিমাণে কি ছোট। এই হাইড্রোজেনটা এর পাশে আসছে, হাইড্রোজেনটা যথেষ্ট পরিমাণে ছোট, এটাই হলো হাইড্রোজেন। আর এটা ফ্লোরিন, এটা ক্লোরিন, এটা ব্রোমিন, আর এটা হলো আয়োডিন। এখন একটা যৌগে বা একটা মৌলের, একটা যৌগে হাইড্রোজেনের এর সাথে আছে, এই হাইড্রোজেনের সাথে এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে যৌগ গঠন করছে, এই যৌগ থেকে এদের অ্যাসিডের তীব্রতা ডিপেন্ড করবে যে কে কত বেশি প্রোটন রিলিজ করে, মানে এইচ প্লাস রিলিজ করে। একটা অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কি, কে কত বেশি এইচ প্লাস দিবে সেটা। যে যত বেশি এইচ প্লাস দিবে তার তীব্রতা তত বেশি হবে। এইচ প্লাস নিয়ে হলো কথা। তা সমবয়সে বিয়ে আর অসমবয়সের বিয়ে যদি সমাজে দেখো, যদি একটা মেয়েকে ধরো, একটা 20 বছরের মেয়েকে তুমি 50 বছরের একটা বুড়ার সাথে বিয়ে দিছো, যতই টাকা পয়সা থাকুক না কেন, সেই বিয়ে কিন্তু ওইভাবে বা তাদের মধ্যেকার যে বন্ধনটা অত দৃঢ় হয় না। যদিও তারা বলতে পারে যে টাকার লোভে বিয়ে, তা মেয়ে বলতে পারে যে না আমি সুখে আছি, কিন্তু আসলে যে যত হোক তার সাথে কিন্তু একদম হয় না। 20 এজ গ্যাপ যদি অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা। তো এক্ষেত্রে আমরা ওই জিনিসটাই ফলো করব, যে এই ফ্লোরিনের সাথে প্রথমে যে হাইড্রোজেন আছে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দেখো খুবই কাছাকাছি আছে। ক্লোরিনের সাথে গেলে আরো বেশি দূরত্ব বাড়ছে, ব্রোমিনের সাথে বেশি গেলে আরো দূরত্ব, আর আয়োডিনে গেলে আরো বেশি দূরত্ব বাড়ছে। তো এই যে দূরত্ব বৃদ্ধির কারণে সব থেকে দুর্বল বন্ধনে আবদ্ধ আছে হলো এইচ আই। এই যে এখান থেকে হাইড্রোজেনটা, এই যে এইচটা বেশি পরিমাণে মুক্ত হতে পারে। কেন বেশি পরিমাণে মুক্ত হবে? কারণ ওই আয়োডিন ওর থেকে অনেক আকারে বড়। এখন যদি তুমি এই হাইড্রোজেনকে বের করতে চাও, তেমন কিছু না, একদিন যে বলবা যে তোর স্বামী এত বয়সে, এত বড়, এত বয়স্ক মানুষ একটা, ওর সাথে থেকে কি করবি? আর তার থেকে আমার সাথে চলো, আমার সাথে গেলে তুমি অনেক বেশি ভালো থাকতে পারবা, আমি এখন আমার বয়স কম আছে, আমার সাথে তুমি যেতে পারো। সুতরাং আমি সহজে হাইড্রোজেনকে বের করে নিয়ে আসতে পারবো। খুব বেশি হলে 1-2 দিন যদি বলি, তাহলে হয়তো হাইড্রোজেন আমার সাথে বের হয়ে চলে আসবে। কিন্তু এই জায়গায় যদি বলো এই যে ফ্লোরিনের সাথে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে তুমি যদি বলো যে তুমি ফ্লোরিনকে ছেড়ে দিয়ে আমার সাথে আসো, তখন তোমাকে কি করবে? একটা থাপ্পড় লাগাই দিবে। একটা থাপ্পড় লাগাই দিয়ে কি বলবে? যে আমার ফ্লোরিন হাজবেন্ড যতই কি, সে যথেষ্ট ভালো, যথেষ্ট বয়স কম, তার সাথে আমি খুব সুখে শান্তিতে আছি, আমাদের মধ্যে প্রেম ভালোবাসা অফুরন্ত, আমাদের মধ্যে বন্ধনও খুবই দৃঢ়, সুতরাং আমি কখনো ফ্লোরিনকে ছেড়ে যাব না। অর্থাৎ এই জায়গা থেকে হাইড্রোজেন মুক্ত হওয়াটা সব থেকে কঠিন। এখানে হাইড্রোজেন মুক্ত হওয়াটা কঠিন, বা হাইড্রোজেন সব থেকে কম পরিমাণে মুক্ত হয়। আর এই জায়গাটা থেকে হাইড্রোজেন বেশি পরিমাণে মুক্ত হয়, এখান থেকে হাইড্রোজেন বেশি পরিমাণে মুক্ত হয়। তো যেহেতু হাইড্রোজেন বেশি পরিমাণে, মানে এইচ প্লাস বেশি পরিমাণে মুক্ত হয়, সুতরাং সব থেকে বেশি তীব্র অ্যাসিড হলো এইচ আই। কারণ এই হাইড্রোজেন এখান থেকে বের করে নেওয়াটা আমার সব থেকে বেশি ইজি, বা হাইড্রোজেন সব থেকে সহজে বের হয়ে যায়। আর আকার যত ছোট হতে থাকে বন্ধন তত দৃঢ় হয়। একদম এই শেপে যে বন্ধন সর্বোচ্চ পরিমাণে দৃঢ় থাকে এই শেপের, এই বন্ধন এতটাই দৃঢ় যে হাইড্রোজেনকে যদি আমি বলি আমার সাথে এসো, আমাকে থাপ্পড় লাগাই দিবে। এই এক থাপ্পড়ের ভয়ে আমি কখনো হাইড্রোজেনকে বলবো না যে ফ্লোরিনকে ছেড়ে দিয়ে আমার সাথে আসো। আমি কার কাছে যে বলবো? আয়োডিনের কাছে যে একটু বলবো যে আয়োডিন, মানে এই 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 জায়গায় এসে বলবো যে আয়োডিন তোমার, আয়োডিন হাজবেন্ড অনেক বেশি বয়স্ক, ওর সাথে থাকার থেকে আমার সাথে চলে আসে, এই হাইড্রোজেন এখান থেকে বেশি পরিমাণে রিলিজ হবে। তো এটাই হলো কথা, যে আকার যদি বৃদ্ধি পায় সেখান থেকে হাইড্রোজেন বেশি মুক্ত হবে। তাহলে হ্যালোজেন হাইড্রোক্সাইডের তীব্রতা আমরা পেয়ে গেছি। সব থেকে বেশি তীব্র অ্যাসিড হলো এইচ আই, এরপরে এইচ বিআর, এরপরে এইচ সি এল, এরপরে হলো এইচ এফ। তাহলে যদি এখানে আমরা লিখি যে হ্যালোজেন হাইড্রোক্সাইডের তীব্রতা ক্রম, তাহলে লিখে ফেলো হ্যালোজেন হাইড্রোক্সাইডের তীব্রতার ক্রম। খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঘুরে ফিরে আসে। প্রথমে হলো এইচ আই, এরপরে হলো এইচ বিআর, এরপরে হলো এইচ সি এল, আর এরপরে হলো এইচ এফ। যদি আমি প্রশ্নটা একটু উল্টাই করি, যে এদের বন্ধন দৃঢ়তার ক্রম, বন্ধন দৃঢ়তার ক্রম, বন্ধন দৃঢ়তার ক্রম, বা কোন বন্ধনটা বেশি শক্তিশালী, বন্ধন দৃঢ়তার ক্রম বা বন্ধন শক্তিশালীর ক্রম যদি জিজ্ঞাসা করি, তাহলে সবচেয়ে শক্তিশালী বন্ধন আছে কার মধ্যে? এইচ এফ এ। এরপরে শক্তিশালী বন্ধন এইচ সি এল এ, এরপরে হলো এইচ বিআর এ, এরপরে হলো এইচ আই এ। এটা কেন বেশি দৃঢ়? সম এজে বিয়ে, দুইজনের বয়সের পার্থক্যটা বেশি না,
এই জায়গার বয়সের পার্থক্যটা সব থেকে বেশি বলে এটা সবচেয়ে দুর্বল বন্ধনে আছে। দুর্বল বন্ধনে থাকার কারণে সব থেকে এইচ প্লাস রিলিজ হয় এইচ আই থেকে, এই জন্য তীব্রতা বেশি। আর সব থেকে কম এইচ প্লাস রিলিজ হয় এইচ আই বলে তীব্রতা, এই এই সবচেয়ে কম এইচ প্লাস রিলিজ হইলে এইচ এফ থেকে। কিন্তু বন্ধন দৃঢ়তা কার বেশি? এইচ এফ এ। তাহলে সচরাচর যদি আসে পরীক্ষাতে ওপরেরটাই বেশি আসে। যদি তো আমাদের কখনো ইয়ে করে, তোমাদের সাথে ফাজলামি করে, এই দ্বিতীয় নাম্বারটাও দিতে পারে। এজন্য দুইটাই লিখে রাখো। ওকে, তাহলে আমরা হ্যালোজেন হাইড্রোক্সাইড শেষ করলাম, এরপরে আমরা চলে যাচ্ছি 2 নাম্বার অক্সি অ্যাসিডে। হ্যালোজেন হাইড্রোক্সাইড শেষ, আমরা 2 নাম্বারে চলে যাব অক্সি অ্যাসিডের তীব্রতা ক্রম। যেহেতু রেকর্ড দিয়ে দিব, রেকর্ড দেখে যদি নোট না করতে পারো রেকর্ড দেখে সেটুকু নোট করে নিও। 2 নাম্বার অক্সি অ্যাসিডের তীব্রতা ক্রম লেখো। অক্সি অ্যাসিডের তীব্রতার ক্রম। অক্সি অ্যাসিড, অক্সি অ্যাসিড মানে কি? সেই সকল অ্যাসিড যাদের মধ্যে কি থাকবে? অক্সিজেন থাকবে। তো এরকম অক্সি অ্যাসিড যদি আমি লিখি, ধরো HClO4 পারক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, H2SO3 সালফিউরাস অ্যাসিড বলে। তো এই যে অক্সি অ্যাসিড বলতে কি, যেটা তিনটা বেসিক্যালি তিনটা মৌল নিয়ে গঠিত, আবার ওর মধ্যে অবশ্যই অক্সিজেন পরমাণুটা থাকে। তো এই অক্সি অ্যাসিডের তীব্রতা ক্রম কয়েকটা বিষয়ের উপরে নির্ভর করে। 1 নম্বর বিষয় হলো অক্সি অ্যাসিডের তীব্রতা ক্রমে যে অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণমান যার বেশি তার তীব্রতা বেশি। এটুকু সবাই জানো, এইচএসসি লেভেলে অন্তত এটুকু পড়ছো সবাই। কেন্দ্রীয় পরমাণুর জারণমান যার বেশি তার তীব্রতা বেশি, তার তীব্রতা বেশি। আর 2 নম্বর কথা হলো যে কেন্দ্রীয় পরমাণুর জারণমান সমান হলে, কেন্দ্রীয় পরমাণুর, নোট করে রেখে দিও, জারণমান সমান হলে যার আকার ছোট। এখন আর তো সিকিউ পরীক্ষা দিবা না, সুতরাং এখন শুধুমাত্র লেখাটা বুঝতে পারলেই যথেষ্ট। মানে তুমি খাতায় লিখে রাখবা সুন্দর করে নোট করে, নোটটা পড়ে যাতে বুঝতে পারো জিনিসগুলো, এমন ভাবে লিখে রাখতে হবে। যে না আমি এটা জানি বলে লিখে রাখলে না, পরে দেখা যাবে কি যে পরীক্ষার সময় বা অন্য সময় যখন রিভিশন দিবা তখন জিনিসটা তোমার খেয়ালে থাকলো না, তখন কিন্তু সমস্যা হবে। জানো বললেও লিখে রাখবা। তাহলে কেন্দ্রীয় পরমাণুর জারণমান সমান হলে যার আকার ছোট তার তীব্রতা বেশি। আরো একটা যদিও আমি লিখবো একটু পরে, তা সেটা একটু যাই, পরে যাই। এই কেন্দ্রীয় পরমাণু জারণমান যার বেশি তার তীব্রতা বেশি, এটা বেসিক্যালি ভিন্ন ভিন্ন গ্রুপের জন্য প্রযোজ্য হয়। আর এই যে 2 নম্বর নিয়মটা বেসিক্যালি একই গ্রুপের মৌলের জন্য প্রযোজ্য হয়। তো প্রথমে আমরা দেখি, এই যে 1 নম্বরটার এক্সাম্পল এখান থেকে দেওয়া যাবে, HClO4 এ ক্লোরিনের জারণমান। তো যারা নির্ণয় করতে পারো তারা তো জানো যে এখানে ক্লোরিন 7। আর যদি তুমি নির্ণয় করতে না জানো যে HClO4 এ এই কেন্দ্রীয় ক্লোরিনের জারণ মান কত, তবে ক্লাস 1-এ চলে যাব, মানে ক্লাস 1 না বলে ক্লাস 9 বলি। ক্লাস 9-এ যেভাবে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করা শেখাইছিল, ঠিক ওই নিয়মটা অ্যাপ্লাই করবা। কিরকম জিনিসটা ছিল যে হাইড্রোজেন হলো +1, ক্লোরিনেরটা বের করব এক্স, আর অক্সিজেন অলওয়েজ -2 × 4 = 0। যারা এটুকুও জানো না তাদের জন্য একটু বলে দিই যে গ্রুপ 1 এর লি না কে, এই পর্যন্ত জানলেই চলবে। গ্রুপ 2 এর হলো বিরানি, মুগলাই, কাবাব, এটুকু জানলে চলবে। গ্রুপ 13 হলো ব্যাটে এলো, এটুকু জানলেই চলবে। এদের জারণ মান। আর গ্রুপ 16টা জানলে চলবে। গ্রুপ 16 হলো অক্সিজেন, আর গ্রুপ 17 হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের জারণ মানগুলো তুমি যদি মুখ জেনে রাখো তাহলে আর কিছু লাগবে না। এই গ্রুপ 1-এর মনে রাখবা, গ্রুপ 1-এর প্রত্যেকের জারণ মান হলো, এই যে গ্রুপ 1-এর প্রত্যেকের জারণ মান হলো +1, গ্রুপ 2-এর প্রত্যেকের জারণ মান +2, গ্রুপ 13 এই বোরন আর অ্যালুমিনিয়াম দুইটারই জারণ মান হলো +3। তাহলে গ্রুপ 1-এর প্রত্যেকের +1 দিয়ে হিসাব করবা, গ্রুপ 2-এর প্রত্যেকের +2 দিয়ে হিসাব করবা, গ্রুপ 13-এর প্রত্যেকের +3 দিয়ে হিসাব করবা। গ্রুপ 16-তে অক্সিজেনকে সবসময় -2 ধরে করবা, আর গ্রুপ 17-এর গুলো সবসময় -1। তুমি যদি কিছু না জানো, এই কটা যদি জানো, তা আসলে এরকম এক্স দিয়ে দিয়ে মৌলের জারণমানটা তুমি নির্ণয় করে নিয়ে আসতে পারবা। এখানে ক্লোরিনের জারণমান +7। একই উপায়ে তুমি যদি H2SO4 এর জারণমানটা বের করো, যে H2SO4 এস এর জারণমান, তা হাইড্রোজেন +1 × 2, সবাই জানো আশা করি, আমি এখানে বেশি টাইম নিব না। 2 × 4 = 0, এক্স এর ভ্যালু দেখো +6 আসে। এখানে এটার জারণমান +6,
এটার জারণ মান +5 আসবে, হিসাব করে দেখবে, আর এটার জারণ মান +4 আসবে। তাহলে এই যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি তার তীব্রতা বেশি, এটা দেখো আমাদের 1 নম্বর রুল বলছে যে অক্সি অ্যাসিডে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যার বেশি তার তীব্রতা বেশি, সুতরাং এটার তীব্রতা সব থেকে বেশি। ওকে, 1 নম্বর নিয়ম শেষ। কেন যে এটা তীব্রতা বেশি এটার ব্যাখ্যা আমি অল্প একটু সময়ের মধ্যে দিয়ে দিব। জাস্ট হলো তোমাদের তো এখন ব্যাখ্যা দেওয়া লাগবে না, তবু আমি একবার বলবো যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি হলে কেন তীব্রতা বেশি হয় আমি একটু বলে দিব। 2 নম্বরে এটা যাই, শেষে বলে দিই। 2 নম্বর নিয়ম দেখো, কেন্দ্রীয় পরমাণুর এটা আসলে 1 নম্বর যে রুলটা আমরা লিখছি, এটা ভিন্ন ভিন্ন গ্রুপ, এই যে ক্লোরিন, সালফার, নাইট্রোজেন, সালফার, এগুলো হলো ভিন্ন গ্রুপের জন্য আসলে 1 নম্বর নিয়মটা প্রযোজ্য। ভিন্ন গ্রুপের মৌলের ক্ষেত্রে, মানে কেন্দ্রীয় পরমাণুগুলো যদি ভিন্ন ভিন্ন গ্রুপের হয়। আর কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হলে যার আকার ছোট, এটা বেসিক্যালি একই গ্রুপের মৌলের ক্ষেত্রে দেখা যায়। একই গ্রুপের মৌলের ক্ষেত্রে তো আমি একটু এক্সাম্পল লিখি। একই গ্রুপের মৌল, যেমন HNO3 এর সাথে তুমি যদি H3PO, 3 আর 3 6 5, H3PO4 এর তুলনা করো। আচ্ছা, এটা হলো গ্রুপ 15 এর দুইটা মৌল। গ্রুপ 16 এর নিয়ে যদি আমরা কাজ করি, তো এখানে আসতে পারে H2SO3 আর H2ACO3। আর গ্রুপ 17 নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে HClO4, HBrO4, HiO4। HFO4 লিখলাম না কেন একটু পরে বলি। তো খেয়াল করে দেখো যে গ্রুপ 15-এ যদি আমরা যাই, নলকূপের পানিতে আর্সেনিক, আর্সেনিক আর দরকার নাই। গ্রুপ 16 ও এসএসসি তে পড়ে, ও এসএসসি তে পড়ে। আর গ্রুপ 17 হলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আসি প্রথমে এখানে আসি। তো দুইটার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যদি তুমি নির্ণয় করো, তা খেয়াল করবা 3 × 2 = 6 থেকে একবার দিলে এখানে 5, 4 × 2 = 8 থেকে 3 বার দিলে 5। তাহলে দেখো দুইটারই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সেম হচ্ছে। আরেকটা জিনিস, এই নাইট্রোজেন আর ফসফরাস দেখো একই গ্রুপে। আমি আগেই বলছি যে 2 নম্বর নিয়মটা আমাদের বেসিক্যালি একই গ্রুপের জন্য প্রযোজ্য হয়। একই গ্রুপের জারণ মান সমান, মানে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হবে দুইটা অক্সি অ্যাসিডে। যদি দুইটা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়, সেক্ষেত্রে যার আকারটা ছোট, এই নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে আকার ছোট কার? সহজে সবাই জানো যে উপর থেকে নিচের দিকে গেলে আকার বড় হয়, অর্থাৎ ছোট আকার আছে হলো নাইট্রোজেনের। যেহেতু নাইট্রোজেনের আকারটা হলো ছোট, ছোট করে লিখে রাখো এটা ছোট, এ কারণে এটা তীব্রতা বেশি। আচ্ছা, পরেরটাতে যাই। H2, এই যে এখানে দেখো এই সালফারের জারণ মান হলো +4, এখানে এই সালফারের জারণ মান হলো +4। তাহলে দুইটারই জারণ মান যেহেতু +4, যার আকার ছোট তার তীব্রতা বেশি হবে। একই গ্রুপের ওপর থেকে নিচে গেলে আকার বড় হয়, সালফারের আকার ছোট, মানে এটা তীব্রতা বেশি। আর এই জায়গায় আসি, HClO4, HBrO4, HiO4, প্রত্যেকটারই জারণ মান +7, প্রত্যেকটারই জারণ মান +7। যেহেতু প্রত্যেকটা জারণ মান +7, যার আকার ছোট তার তীব্রতা বেশি হবে। অর্থাৎ ক্লোরিনের আকার ছোট, সুতরাং ক্লোরিনের তীব্রতা বেশি হবে। এই জিনিস যেহেতু সবাই জানো, আমার ক্লাসের আগে মনে হয় সবাই করছো, এই জন্য কি করলাম, আমি এই পর্যন্ত বলে স্কিপ করলাম। তাহলে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি তার তীব্রতা বেশি, এর এক্সাম্পল এটা। কেন্দ্রীয় পরমাণু জারণ মান যদি সমান হয়, যার আকার ছোট তার তীব্রতা বেশি। এই যে যার আকার ছোট তাদের তীব্রতা গুলো বেশি, তিনটা লিখছি, অবশ্যই তিনটাই মনে রাখবা। যার আকার ছোট তার তীব্রতা বেশি। ওকে, তোমরা জয়েন হওয়ার সময় অবশ্যই খেয়াল করবা তোমাদের ক্যামেরা গুলো যেন ওয়ান না থাকে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান শেষ, একই গ্রুপেরটা শেষ। এবার আসো, আরো একটা জিনিস আছে। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়ে যায়, তবে তারা ভিন্ন গ্রুপের হয়। সেক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দিয়ে ব্যাখ্যা করতে পারি যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি। আরেকটা নিয়ম লেখো যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হলে, জারণ মান সমান হলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার তীব্রতা বেশি। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তার তীব্রতা বেশি।
এটার একটা এক্সাম্পল আমরা নিয়ে আসি। কেন্দ্রীয় পরমাণু জারণ মান এখানেও সমান হবে, কিন্তু একটা জিনিস কি, তড়িৎ ঋণাত্মকতায় ভিন্নতা আসবে। উপরে লিখি, কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান এরকম HClO2, এগুলো সচরাচর ভিন্ন গ্রুপের ভিন্ন পরমাণু হবে। HClO2, HCl, আলাদা করে লেখো HClO2, H3PO3, H3BO3। HClO2, H3PO3 আর H3BO3 তিনটা লিখলাম। এক্ষেত্রে যদি তুমি জারণ মান হিসাব করে দেখো, এটা HClO2 তে এক্স দিয়ে বের করো, হাইড্রোজেন +1, ক্লোরিন এক্স, অক্সিজেন হলো -2 × 2 = 2, তাহলে +1 + x -4 = 0, x = +3। তার মানে এটা +3 আসবে। 3 × 2 = 6, থেকে 3 বাদ দিলে এটাও দেখো +3, 3 × 2 = 6, থেকে 3 বাদ দিলে দেখো এটাও +3। তার মধ্যে 3 নাম্বার নিয়ম কি, যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা দিয়ে পার্থক্য করব কেন? কারণ এই ক্লোরিন, ফসফরাস আর বোরন, এই তিনটা তিনটা ভিন্ন গ্রুপের মৌল। ক্লোরিন আছে গ্রুপ 17-তে, ফসফরাস আছে গ্রুপ 15-তে, আর বোরন আছে হলো গ্রুপ 13-তে। তা তিনটা যেহেতু তিনটা ভিন্ন গ্রুপের, এক্ষেত্রে কার আকার বড় কার আকার ছোট, অর্থাৎ 2 নাম্বার নিয়ম আমরা ফেলতে পারতেছি না। কারণ কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হলে যার আকার ছোট, যেহেতু ভিন্ন ভিন্ন গ্রুপ, এক্ষেত্রে তুমি ভিন্ন গ্রুপের ক্ষেত্রে আকারের তুলনা করাটা টাফ হয়ে যাচ্ছে। এই কাজের ক্ষেত্রে আমাদের সহজ উপায় হতে পারে যে এদের তড়িৎ ঋণাত্মকতা জানা। এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা, আমরা যদি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা গুলো একটু লিখি, এখানে লিখে রাখো, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা পাউলিং স্কেল অনুসারে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3, এই ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.19, 2.19 এখানে সমান দিতে পারো। আর বোরনের তড়িৎ ঋণাত্মকতা হলো 2। তো এই যে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি তার তীব্রতা বেশি, তো যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তারপরে ফসফরাস, এরপরে বোরন। তাহলে এক্ষেত্রে আমরা কেন ভিন্ন ভিন্ন গ্রুপ হওয়ার কারণে এক্ষেত্রে কেন আমরা এই নিয়ম ফলো করলাম, কারণ ভিন্ন গ্রুপের ক্ষেত্রে কে বড় কে ছোট এই তুলনা করাটা টাফ বিষয়। তাই এক্ষেত্রে আমরা কি করছি, তড়িৎ ঋণাত্মকতা দেখছি। এটা রেয়ার কেস, এটা ইম্পর্টেন্ট, আজ পর্যন্ত আসে নাই, তবে ইম্পর্টেন্ট জিনিস অবশ্যই জেনে রাখবা। তাহলে অক্সি অ্যাসিডের তীব্রতা ক্রম আমরা শিখছি। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে তিনটা জিনিস খেয়াল রাখতে হয়, যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যদি সমান হয়, ওই জারণ মান যার বেশি হয় তার তীব্রতা বেশি। কেন্দ্রীয় পরমাণু জারণ মান সমান হলে যার আকার ছোট তার তীব্রতা বেশি। আর তড়িৎ ঋণাত্মকতা যার বেশি তার তীব্রতা বেশি, কেন্দ্রীয় পরমাণু জারণ মান যদি সমান হয়ে যায়। এখন আসা যাক, যে একটু ব্যাখ্যা দিতে চাইছিলাম যে কেন এই তিনটা ঘটনা ঘটলে অ্যাসিডের তীব্রতা বাড়ে। তো এটার একটা ছোট করে ব্যাখ্যা দিই তিনটা নিয়মেরই। প্রথমত দেখো, HClO4 বলছিলাম এর তীব্রতা বেশি, এটা +7 ছিল, আর এখানে ছিল H2SO4। তো দুইটার যদি একটু চিত্র আঁকি আমি, HClO4 ক্লোরিন, এখানে অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 4টা। এটা হলো HClO4 এর চিত্রটা, HClO4। আর H2SO4 এর চিত্রটা যদি আমি একটু আঁকি, এগুলো তোমার কিন্তু লাগবে না, আমি জাস্ট একটু তোমাদের বেসিক ডেভেলপ করার জন্য এটা আমি বলতেছি। এটা কিন্তু তোমাদের কখনোই লাগবে না এখন, কারণ তোমরা এখন MCQ পরীক্ষা দিবা। জাস্ট ব্যাখ্যাটা দেয়া কি একটু মাথার মধ্যে যাতে দীর্ঘদিন থাকে, এই কারণে। এই কেন কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি হলে অ্যাসিডের তীব্রতা বেশি হয়, তো এই জায়গায় ক্লোরিনের জারণ মান +7, আর এখানে এই সালফারের জারণ মান +6। এখন একটা অ্যাসিডের তীব্রতা নির্ভর করবে কি কারণে, যে অ্যাসিড যত বেশি H+ দিবে তার তীব্রতা তত বেশি, এটা আমরা আগেই জেনে আসছি। তাহলে এই যে H+, এখান থেকে যত বেশি রিলিজ হবে তীব্রতা তত বেশি হবে। তো এখানে চার্জ, কেন্দ্রের চার্জ যেহেতু +7, এই কেন্দ্রের চার্জ +7 হওয়ার কারণে ইলেকট্রন এইদিকে চলে আসবে। এখান থেকে এর কেন্দ্র চার্জ +6 হওয়ার কারণে ইলেকট্রন এইদিকে চলে আসবে। তা +7 চার্জ বেশি ইলেকট্রন টানবে নাকি +6 চার্জ বেশি ইলেকট্রন টানবে? তোমার সহজ উত্তর হবে চার্জ বেশি মানে ইলেকট্রন বেশি টেনে নিয়ে আসবে। তাহলে এই জায়গাটাই এখান থেকে বেশি ইলেকট্রন এইদিকে চলে আসে। ইলেকট্রন যদি এইদিকে বেশি আসে, তাহলে এই বন্ধনটা কি হয়ে পড়বে, এই বন্ধনটা দুর্বল হয়ে পড়বে। কারণ একটা বন্ধনে আটার কাজ করে হলো ইলেকট্রন, এখন যদি ইলেকট্রন গুলো টেনে নিয়ে আসো, ওই বন্ধন দুর্বল হবে। আর বন্ধন দুর্বল হলে H+ কি বেশি পরিমাণে নির্গত হবে, বেশি নির্গত হবে, বা H+ বেশি রিলিজ হবে। তো H+ বেশি নির্গত যদি হয়, তাহলে তীব্রতা বেড়ে যাবে। আর এখানে যেহেতু চার্জটা ওর থেকে কম, H+টা
এই বন্ধন থেকে ইলেকট্রন কম আসবে, আর ইলেকট্রন কম আসলে এই বন্ধন দৃঢ়ই থাকবে, আর বন্ধন যত দৃঢ় হবে এইচ প্লাস কম মুক্ত হবে। তাহলে সেই হিসেবে যেহেতু এর কেন্দ্রের চার্জ বেশি, তীব্রতা বেশি হয়ে গেল। আচ্ছা, আকার ছোট হলে কি সমস্যা হয়? এইখানে ধরো এই ক্লোরিন বা এখানে যে পরমাণু থাকে, এই কেন্দ্রের আকার যদি ছোট হয় আর এই কেন্দ্রের আকার যদি বড় হয়, তা কেন্দ্রের আকার ছোট হলে বেশি ইলেকট্রন টেনে নিয়ে আসবে। আর একটু আগে আমরা দেখলাম যত বেশি ইলেকট্রন টানবে তত বেশি এইচ মুক্ত হবে, আর এইচ মুক্ত হলে তীব্রতা বাড়বে। আকার যদি বড় হয় কেন্দ্রের আকার, তাহলে ইলেকট্রন কম টানবে, আর ইলেকট্রন কম টানলে এইচ প্লাস কম মুক্ত হবে, সেক্ষেত্রে তীব্রতা কমে আসবে। তাহলে এটাই হলো কথা, আকার ছোট হলেও তীব্রতা বাড়ে। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি তড়িৎ ঋণাত্মকতা। এই কেন্দ্রের যদি তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় তাহলে বেশি ইলেকট্রন টানবে। তড়িৎ ঋণাত্মকতা মানে কি? শেয়ার কিন্তু ইলেকট্রন যুগলকে নিজের দিকে টানার ক্ষমতা। তো নিজের দিকে টানবে কি? যে তড়িৎ ঋণাত্মকতা বেশি সে, এই কারণে তীব্রতা বাড়ে। তো তিনটা জিনিসে একদম ছোট করে আমি বললাম যে কেন এই তিনটা হলে অ্যাসিডের তীব্রতা বাড়ে। ওকে, এরপরে আমরা চলে যাই জৈব অ্যাসিডের ক্ষেত্রে। 3 নাম্বার নিয়মে আসি আমরা, জৈব অ্যাসিডের তীব্রতা ক্রম। জৈব অ্যাসিড গুলোর একটা সিরিজ আমি সবসময় লিখে দিই। এই সিরিজটা যদি তোমার মাথার মধ্যে থাকে আশা করি সবগুলো অ্যান্সার দিয়ে আসতে পারবা। Cl3C, CC double O H, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড বলে। ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, আর শেষেরটা হলো ফর্মিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। সিরিজটা ঠাটা মুখস্থ রাখে দিবা। ঠাটা মুখস্থ কিভাবে হবে? তুমি যদি খাতায় 2-3 বার লেখো এই জিনিস মাথার মধ্যে থেকে যাবে। ঠিক আছে, এই জিনিস মাথার মধ্যে থেকে যাবে। আচ্ছা, এরপরে যাও ইথানোইক অ্যাসিড। ইথানোইক অ্যাসিডের পরে আমার জায়গা ধরতেছে না বলে আমি নিচে লিখলাম প্রোপানোইক অ্যাসিড। পর্যায়ক্রমে এভাবে আসতে থাকবে। এখন আসি যে এটার তীব্রতা কেন বেশি। এই তীব্রতা ব্যাখ্যার জন্য আমরা একটু চিত্রের কাছে সাহায্য নিই, চিত্র দিয়ে। প্রথমত ইথানোইক অ্যাসিড, যদিও জিনিসটা তুমি মুখস্থ রাখবা, তারপরে একটু ব্যাখ্যা দিলে কি মনে থাকে দীর্ঘদিন। এই ইথানোইক অ্যাসিডের এই যে প্রথম যে CH3 আছে, এই CH3 তে হাইড্রোজেন আছে 3টা, বুঝছো? এখানে হাইড্রোজেন 3টা। তা আমি কি কাজ করলাম, ওখান ওখান থেকে একটা হাইড্রোজেনকে সরাই দিলাম একটা ক্লোরিন পরমাণু দিয়ে। এখানে দেখো, এখানে 3টা হাইড্রোজেন ছিল, ওই 3টা হাইড্রোজেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিয়েছে একটা ক্লোরিন পরমাণু দিয়ে। তাহলে এটা যদি ইথানোইক অ্যাসিড হয়, এটার নাম হবে মনোক্লোরো ইথানোইক অ্যাসিড। এখন আসি আগের মতো কথা, যে এই এইচ প্লাসটা যত বেশি নির্গত হবে তীব্রতা তত বেশি হবে। এখান থেকে এই যে এইচ প্লাসটা যত বেশি নির্গত হবে তীব্রতা তত বেশি হবে। এখন আমি দেখব যে কত বেশি নির্গত করতে পারে এটা আর এটার মধ্যে তুলনা করব। তো প্রথমত জৈব যৌগ যখন পড়ানো হয় তখন শুরুর দিকেই আমি পড়াই যে CH3 হলো ধনাত্মক আবেশীধর্মী, যার সাথে যুক্ত থাকে তার দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়, যার সাথে যুক্ত থাকে তার দিকে ইলেকট্রন ঘনত্ব এভাবে ঠেলতে থাকে। তোমরা ক্লাসে যদি বসো তা এরকম সিচুয়েশন আসে, বা গাড়ি ঘোড়াতে যদি বসো তো এরকম মানুষ খুঁজে পাবা যে যার পাশে বসলে আস্তে আস্তে যত সময় যায় ততই চাপতে থাকে। বা একই বেডে যদি ঘুমাও, তখন এমন কিছু মানুষের সাথে অভিজ্ঞতা হয় যে ওর সাথে ঘুমাইলে যত রাত হয় বা যত সময় গড়াইতে থাকে তোমার চাপ চাপ দিতে থাকে, চাপ দিতে দিতে দেয়ালের দিকে নিতে থাকে। তো এই যে CH3 ঠিক সেম একটা ধর্ম আছে, এ যার সাথে যুক্ত থাকে তার দিকে ইলেকট্রন ঘনত্ব পুশ করতে থাকে। এই CH3 ধনাত্মক আবেশীধর্মী, এইদিকে কি করে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দেয়। এখন এইদিকে যদি ইলেকট্রন যায় তবে এই বন্ধনটা কি হয়ে পড়ে, এই বন্ধনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। আর এই বন্ধনে যদি ইলেকট্রন ঘনত্ব বাড়ে তাহলে এই বন্ধনটা দৃঢ় হয়ে পড়ে। এই বন্ধনটা কি হয়, দৃঢ় হয়। আর এই বন্ধন দৃঢ় হলে এই এইচ প্লাস মুক্ত হওয়া কঠিন হয়। এইচ প্লাস মুক্ত হওয়া কঠিন হয়ে পড়ে, বা এইচ প্লাস কম মুক্ত হয়। মুক্ত হওয়া কঠিন হয়, বা তুমি লিখতে পারো এইচ প্লাস কম মুক্ত হয়। কেন? কারণ এই বন্ধনটা দৃঢ় হয়ে যাচ্ছে। কার জন্য দৃঢ় হচ্ছে? ক্লোরিনের, এই CH3 এর জন্য। কেন? কারণ CH3 এইদিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে। এদিকে ইলেকট্রন ঠেলে দেওয়ার কারণে এই বন্ধনে ইলেকট্রন ডেনসিটি বাড়ে। এই বন্ধনে ইলেকট্রন ডেনসিটি বাড়ার কারণে বন্ধনটা দৃঢ় হয়। বন্ধনটা দৃঢ় হলে
এইচ প্লাস মুক্ত হওয়াটা কঠিন হয়ে পড়ে। ওকে, তাহলে আমরা যদি উল্টা ঘটনা ঘটাতে পারি, যে ওই দিক থেকে ইলেকট্রন টেনে এইদিকে নিয়ে আসা যায়, তাহলে তীব্রতা বেড়ে যেতে পারে। তাহলে এই ক্লোরিনের ঠিক ওই ধর্ম আছে, কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা একটু আগে আমরা দেখছি 3। তাই ক্লোরিন যথেষ্ট পরিমাণে ইলেকট্রন নিজেদের দিকে টেনে নিয়ে আসে। তাহলে ইলেকট্রন যদি এই দিকে টেনে নিয়ে আসে, তাহলে এই জায়গার যে ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। আর ইলেকট্রন ডেনসিটি কমে যাওয়ার কারণে এই বন্ধনটা দুর্বল হয়ে পড়ে। এই বন্ধন কি হয়ে পড়ে? এই বন্ধন দুর্বল হয়। আর এই বন্ধন যদি দুর্বল হয়, এই বন্ধন কি হয়? দুর্বল হয়। এই বন্ধন দুর্বল হওয়ার কারণে এই এইচ প্লাসটা এখান থেকে, এই যে এইচ প্লাসটা কি হবে? বেশি পরিমাণে মুক্ত হবে, বেশি পরিমাণে মুক্ত হবে। আর এইচ প্লাস যদি বেশি পরিমাণে মুক্ত হয়, আগেই বলছি যে যত বেশি এইচ প্লাস দিবে তার তীব্রতা তত বেশি হবে। তাহলে সব থেকে বেশি তীব্র কি হবে? সবচেয়ে বেশি তীব্র হবে এই যে এটা। এখন কথা, যদি একটা ক্লোরিনের জায়গায় আমি দুইটা ক্লোরিন বসাই এখানে, আরো একটা ক্লোরিন, তা দুইজনে ইলেকট্রন টেনে নিয়ে আসবে। আর দুইজনে ইলেকট্রন টানলে এই বন্ধন আরো বেশি দুর্বল হবে, এইচ প্লাস আরো বেশি পরিমাণে রিলিজ হবে। সুতরাং দুইটা ক্লোরিন থাকলে তীব্রতা আরো বাড়বে। আর তিনটা ক্লোরিন যদি বসাই দিই, তখন আমার তীব্রতা সর্বোচ্চ পরিমাণের পর্যায়ে পৌঁছাবে। কারণ কি? এই তিনটা ক্লোরিনে তিনজনে ইলেকট্রন টানবে, তিনজনে ইলেকট্রন টানার কারণে এই বন্ধনটা আরো আরো বেশি দুর্বল হয়ে পড়বে, এইচ প্লাসটা আরো বেশি রিলিজ হবে। সুতরাং এই ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের তীব্রতা সব থেকে বেশি, এরপরে ডাইক্লোরো, এরপরে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই তিনটার তীব্রতা কেন বেশি কেন কম আমরা বুঝতে পারলাম। এখন আসা যাক এই ফর্মিক অ্যাসিড আর বেনজোইক অ্যাসিডের মধ্যে একটু তুলনা করি, যে ফর্মিক অ্যাসিড কেন বেনজোইক অ্যাসিডের থেকে বেশি তীব্র হয়। তাহলে এটা যদি বুঝতে পেরে থাকো আমি মুছে দিই, যদি এরকম চিত্র তোমার উঠানোর প্রয়োজন নাই, আর যদি উঠাইতে চাও তা পরে ভিডিও দেখে উঠাই নিও একটু। এখন আসি আমরা এই ফর্মিক অ্যাসিড, এরপরে কিন্তু আরো একটা লিখছিলাম, এই যে ইথানোইক অ্যাসিডের পরে আমরা লিখছি কি? প্রোপানোইক অ্যাসিড। কিন্তু একদম শেষেরটা লিখছি হলো প্রোপানোইক অ্যাসিড, এরপরে যদি লিখতে চাও বিউটানোইক অ্যাসিড হবে। তাই প্রোপানোইক অ্যাসিড থাক। এই দুইটার মধ্যে এখন আমরা কম্পেয়ার করব, একটা হলো ফর্মিক অ্যাসিড, আর একটা হলো বেনজোইক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড আর বেনজোইক অ্যাসিডের মধ্যে তীব্রতা কাউন্ট করব। সিম্পল জিনিস, এই যে সি ডবল এইচ হলো মেটা নির্দেশক, তোমরা পড়ে থাকবে জৈব যৌগে, যে সি ডবল এইচ হলো মেটা নির্দেশক বা এর ঋণাত্মক মেসোমারিক ধর্ম আছে। ঋণাত্মক মেসোমারিক ধর্ম মানে কি? যে বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে আসে। তো এর কাজটা কি হবে? বেনজিন বলয় থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে যাওয়া। তো যদি এইদিকে ইলেকট্রন টেনে নিয়ে যায়, তাহলে এই বন্ধনটা কি হয়? এই জায়গায় ইলেকট্রন ডেনসিটি বাড়বে, তখন এই বন্ধনটা কি হবে? এই বন্ধন দৃঢ় হবে। আর এই বন্ধন দৃঢ় হলে যে ক্ষতি হয় সেটা একটু আগে আমরা দেখছি, যে এই বন্ধন যদি দৃঢ় হয় তো এইচ প্লাস মুক্ত হওয়া কঠিন হয়ে পড়ে। তাহলে যেহেতু সি ডবল এইচ এর ঋণাত্মক মেসোমারিক ধর্ম বা মেটা নির্দেশক যৌগ, এই কারণে কি করে সে বেনজিন বলয় থেকে ইলেকট্রন বেনজিন বলয় থেকে ইলেকট্রন কিছুটা কি করে? নিজেদের দিকে টেনে নিয়ে যায়। এই নিজের দিকে যদি ইলেকট্রন টেনে নিয়ে যায় তখন ওর ক্ষতি হয়। কারণ কি? এই জায়গায় ইলেকট্রন ডেনসিটি মারলে এই বন্ধন দৃঢ় হয়। আর এই বন্ধন যদি দৃঢ় হয়, আগেই বলছি বন্ধন যত বেশি দৃঢ় হবে ততই অ্যাসিডের তীব্রতা কমে যাবে। কেন? কারণ সেক্ষেত্রে এইচ প্লাস মুক্ত হওয়াটা কঠিন হয়ে পড়বে। তাহলে সি ডবল এইচ ইলেকট্রন টেনে নিয়ে যাওয়ার কারণে ওর তীব্রতা কমে যাচ্ছে। আর এখানে খেয়াল করে দেখো, এই এইচ হলো দুধ ভাত। দুধ ভাত বোঝো তো? ছোটবেলায় যখন খেলতে যেতা বড়দের সাথে, তখন তোমাকে অবশ্যই দলে নিত। কেন দলে নিত? কারণ বাসায় এসে তুমি বলে দিত আম্মার সাথে যে আমাকে খেলতে নেয় নাই, ভাই আর বোন থাকলে, ছোট ভাই বোন থাকলে সাথে করে নিয়ে যায়। নিয়ে যে বলে এখানে কিন্তু চোখ টিকে দেয় যে ওকে দুধ ভাত হিসেবে রাখ, ও আসলে দলের মধ্যে না। তো এইস হলো এরকম একটা দুধ ভাত মানুষ, বুঝছো? এই দুধ ভাত বাচ্চা মানুষ, এ কারো দিকে ইলেকট্রন দেয় না, কারো থেকে ইলেকট্রন নেয় না। তো এইদিকে যদি ইলেকট্রন সে না দেয়, তাহলে ওর তীব্রতা কমানোরও প্রশ্ন নাই। এখানে ইলেকট্রন কেন এইদিকে যাওয়ার কারণে তীব্রতা কমে যাচ্ছে, আর এখানে তো এইদিকে ইলেকট্রন যাচ্ছে না। সুতরাং ওর থেকে এটা বেশি তীব্র। এটাই হলো কথা। তাহলে এই তীব্রতা আমরা কাউন্ট করলাম, এরপরে বাকি আছে দুইটা। বাকি দুইটার মধ্যে তুলনা করাটা খুবই খুবই ইজি। কেন ইজি দেখো, আমাদের যদি CH3 সি ডবল এইচ দেখি, তারপরে আমরা যদি CH3 CH2 প্রোপানোইক অ্যাসিড লিখলাম, এরপরে যদি আমি বিউটানোইক অ্যাসিডও লিখি CH3 CH2
তারপর আরো একটা CH2 দিলাম, এরপরে C+H দিলাম, বিউটানোয়িক অ্যাসিডও দিলাম। এই পর্যন্তও যদি আমি লিখি তবে দেখো এখানে অ্যালকাইল মূলক, অ্যাসিটিক অ্যাসিড এই যে কার্বক্সিলিক মূলকের সাথে যুক্ত আছে কি অ্যালকাইল মূলক CH3। এখানে অ্যালকাইল মূলকটা কিন্তু আরো বেশি বড়, এটা মিথাইল এটা ইথাইল, আর এখানে অ্যালকাইল মূলকটা আরো বেশি বড়। তাহলে আগে আমাদের ছিল কি যে ইলেকট্রন যত বেশি ঠেলবে তীব্রতা তত কমে আসবে। তো এই মিথাইল মূলক যতটা ইলেকট্রন ঠেলে ইথাইল মূলক বেশি ইলেকট্রন থাকে। এ যদি একটা ইলেকট্রন ঠেলে এ হয়তো দুইটা ইলেকট্রন ঠেলে, এ যদি দুইটা ঠেলে তা এ হয়তো তিনটা ইলেকট্রন ঠেলে। তা আমরা দেখছি যত বেশি ইলেকট্রন ওইদিকে ঠেলবে তীব্রতা তত কমতে থাকবে। এই কারণে এখান থেকে অ্যাসিডের অ্যালকাইল মূলক যত বাড়াইতে থাকবা তীব্রতা আস্তে আস্তে কমে যেতে থাকবে। সুতরাং আমাদের ক্লিয়ার হয়ে গেল এই যে সিরিজটা, এই সিরিজটা ঠাটা মুখস্থ লিখে রাখো, সিরিজটা ঠাটা মুখস্থ রাখতে হবে। এই সিরিজ যদি তোমার ঠাটা মুখস্থ থাকে তুমি যাই দিক না কেন এই সিরিজটা দেখলে অবশ্যই বুঝতে পারবা যে কার তীব্রতা বেশি হবে। এখন আসা যাক কিছু কথাই, যার তীব্রতা বেশি মনে রাখবা, এখানে লিখে রাখো যে অ্যাসিডের যার তীব্রতা বেশি, যার তীব্রতা বেশি তার বিয়োজন ধ্রুবক কে বড়। অ্যাসিডের ক্ষেত্রে যার তীব্রতা বেশি তার বিয়োজন ধ্রুবক কে বড়, তার বিয়োজন ধ্রুবক, এই বিয়োজন ধ্রুবক কে বড়। কোন অ্যাসিডের তীব্রতা যত বেশি হবে তার বিয়োজন ধ্রুবক কে এর মানটা তত বেশি হবে, এটা অবশ্যই মনে রাখবা। আর কে এর সাথে পিকে এর সম্পর্ক হলো ব্যস্তানুপাতিক, যার কে বড় তার পিকে কিন্তু ছোট। অর্থাৎ তীব্র অ্যাসিডের কে বড় পিকে ছোট। আমি যদি এভাবে না লিখি তাহলে এভাবে লিখতে পারি ছোট করে, যে তীব্র অ্যাসিডের কোন কোন জিনিসগুলো বড় হয়। এক নাম্বার তীব্র অ্যাসিডের কে বড় হয়, ঠিক আছে। দুই নাম্বার তীব্র অ্যাসিডের পিকে ছোট হয়। আর একটা কি হয়, তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল হয়, অনুবন্ধী ক্ষার দুর্বল হয়। তাহলে আমার প্রশ্ন যদি একই, যে নিচের কোনটি বেশি তীব্র অ্যাসিড, নিচের কোনটির কে বড়, নিচের কোনটির পিকে ছোট, নিচের কোনটির অনুবন্ধী ক্ষার দুর্বল, সবগুলো কথার মিনিং একই। তাহলে এইটা যেহেতু তীব্র অ্যাসিড এর নিচে লিখে রাখতে পারো যে এর কে টা কিন্তু বড়, এর পিকে টা ছোট। কে এর সাথে পিকে এর সম্পর্ক যদি দেখি, পিকে এর সমান মাইনাস লগ হলো কে এ। তাহলে এই যে পিকে এর সাথে লগ কে এর এই যে সম্পর্কটা যদি করো তো এটা হলো ব্যস্তানুপাতিক। মনে রাখবা সবসময় পিএইচ এর সাথে এইচ প্লাস এর সম্পর্ক যেমন ব্যস্তানুপাতিক, কে এর সাথে পিকে এর সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে তীব্র অ্যাসিডের কে বড় পিকে ছোট, আর পিকে ছোট একই কথা তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারটা দুর্বল। তাহলে এই এই জিনিসটার কে বড় পিকে ছোট, এর অনুবন্ধী ক্ষার দুর্বল, অনুবন্ধী ক্ষার দুর্বল। এবার আসি দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে এটা সবচেয়ে যেগুলো লিখছি সবচেয়ে দুর্বল। দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে কে বড় মানে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক যেটা এই কে বড়, কে বড় হলে তার পিকে অটোমেটিক্যালি কি হবে, সরি কে ছোট পিকে বড়। দুর্বল অ্যাসিডের, দুর্বল অ্যাসিডের কে ছোট পিকে বড়, আর দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার শক্তিশালী, অনুবন্ধী ক্ষার। এখানে দেখো অনুবন্ধী ক্ষার দুর্বল, তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষার দুর্বল, দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষার শক্তিশালী। তাহলে এখন যদি আমি একটা প্রশ্ন করি, আমি একটা প্রশ্ন করে তোমাদের দেখাচ্ছি যে নিচের কোনটি তীব্রতা বেশি, নিচের কোনটির তীব্রতা বেশি বা নিচের কোন অ্যাসিডটির তীব্রতা বেশি, অবলিক নিচের কোনটির কে বড়, অবলিক নিচের কোনটির পিকে ছোট, অবলিক নিচের কোনটির অনুবন্ধী ক্ষার দুর্বল, অনুবন্ধী ক্ষার দুর্বল। আমি কিন্তু সেম প্রশ্নটাই করছি, মানে আমি জানতে চাইছি কার তীব্রতা বেশি। এক্ষেত্রে যদি তোমার অপশন গুলো এরকম হয় Cl3C C+H, বি নাম্বারে Cl2CH C+H, সি নাম্বারে যদি থাকলো Cl CH2 C+H, আর ডি নাম্বারে থাকলো CH3 C+H। আমি জানতে চাইছি কার তীব্রতা বেশি।
এখানে ট্রাইকলোরো, এখানে ডাইকলোরো, এখানে মনোকলোরো, আর CH3COOH। তাহলে তীব্রতা বেশি, কে বড়, পি কে ছোট, অনুবন্ধী খাত দুর্বল, যে কোনো একটা কথা দিয়ে আমি একটা জিনিসকে মিন করছি, কার তীব্রতা বেশি। তাহলে এগুলোর মধ্যে সবচেয়ে তীব্রতা এটা, আমার অ্যান্সার হবে এই যে 1 নাম্বারটা। সেম জিনিসটাই আমি যদি এখন দুর্বলটা জানতে চাই, তাহলে এখানে আমি একটু ঘুরাই দিব। নিচের কোনটির তীব্রতা কম বা নিচের কোনটির শক্তিশালী কম, সেক্ষেত্রে এটা 2 নম্বর MCQ দিবা। নিচের কোনটির কে ছোট, অথবা পি কে বড়, অথবা অনুবন্ধী খাত শক্তিশালী, সবগুলো কথার মিনিং একই। এই সবগুলো কথার মিনিং কিন্তু সেম। তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হবে, দুর্বল অ্যাসিডটা কি, এটা 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 আর এই যে এটা রাখছি। তাহলে সবচেয়ে দুর্বল অ্যাসিড হলো D নাম্বারটা, এটা হলো আমাদের 2 নম্বর এমসি। এই হলো আমাদের প্রশ্ন এবং তার অ্যান্সার। এখন আসা যাক, এই যে জিনিসগুলো আমরা শিখছি, এই জিনিসগুলোর বিগত সালের MCQ-তে কিভাবে আসছে। প্রথমত আমরা মেডিকেল প্রশ্ন দেখব। মেডিকেল প্রশ্নর পরে চলে যাব হলো ইসের মধ্যে, ভার্সিটির মধ্যে। তো মেডিকেলে এখান থেকে যে প্রশ্ন আসছে সেগুলো একটু চেক করি। আচ্ছা, আরেকটা জিনিস, অ্যাসিডের তীব্রতা কয়টা বিষয়ের উপরে নির্ভর করে সেটা একটু লিখে দিই। লেখো একটু যে অ্যাসিডের শক্তিশালী নির্ভরতা। আচ্ছা, আরেকটা সিরিজ লিখবে, এটা একটু মুছে দিলাম। জৈব অ্যাসিডের তীব্রতার প্রথম সিরিজ এটা। এরপরে আসো আরো একটা সিরিজ লিখি আমরা। লেখো FCl, FCH2, COOH। এটা একটু লেখো, এটা আসছিল। Cl, CH2, COOH, Br, CH2, COOH, আর শেষেরটা লেখো I, ICH2, COOH। এক্ষেত্রে জিনিসটা কেমন হবে সেটা বলি। প্রথমত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আছে। তাহলে ফ্লোরিন একটু আগে আমরা শিখছি, দেখো CH3, COOH এরকম ছিল যে এইটা এইদিকে ইলেকট্রন দেয়, এইদিকে ইলেকট্রন দিলে তীব্রতা কমে আসে। আর উল্টা করে আরেকটা লিখছিলাম যে এখানে ক্লোরিন, CH, এখানে ক্লোরিন দেই, ক্লোরিন 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 CH2, এখানে ক্লোরিনকে রাখলাম, আর ধরো এখানে ফ্লোরিনকে রাখলাম। এক্ষেত্রে তীব্রতা কেন এটার বেশি হবে, আগেই বলছিলাম যে এইদিকে যত বেশি ইলেকট্রন টেনে নিয়ে আসবো তীব্রতা তত বাড়ে। তা ফ্লোরিনের থেকে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বেশি, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লোরিন, যে ইলেকট্রন টেনে নিয়ে আসতে পারে স্কেল অনুসারে 4, পাউলিং স্কেল অনুসারে 4 গুণ। আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো 3 গুণ। তো যেহেতু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কম, ক্লোরিন যদি একটা ইলেকট্রন টানে, ফ্লোরিন তার থেকে বেশি ইলেকট্রন টানবে, হয়তো 2টা টানবে এরকম। তাহলে ফ্লোরিনের থেকে যেহেতু ক্লোরিনের থেকে যেহেতু ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন বেশি টানতে পারে, এ কারণে এই তীব্রতা এইদিকে বেশি, বুঝছো? এই তীব্রতা এইদিকে বেশি, ঠিক আছে? কিন্তু আবার জন্য হ্যালোজেন হাইড্রোক্সাইডের সাথে তুলনা করো না। হ্যালোজেন হাইড্রোক্সাইডের ক্ষেত্রে কি ঘটনা ঘটছিল মনে আছে? H F, তারপরে HCl, এরপরে HBr, এরপরে HI। ওখানে দেখো ওই HBr এ কিন্তু তীব্রতা বেশি ছিল। তো মাইন্ড ইট, জৈব যৌগের ক্ষেত্রে ফ্লোরিন যদি যুক্ত থাকে অ্যাসিটিক অ্যাসিডের সাথে তীব্রতা বেশি হয়। আর অজৈব যৌগের ক্ষেত্রে যেখানে হ্যালোজেন হাইড্রোক্সাইড, ওখানে আয়োডিনেরটার ক্ষেত্রে কিন্তু তীব্রতা বেশি বেশি হয়। এটা যেন আমার গুলাই ফেলো না। আচ্ছা, এখানে যদি তুমি 3টা ফ্লোরিন দাও তবুও কিন্তু তীব্রতা এরকমই হবে। এখানে যদি 3টা ফ্লোরিন দেছি, F3C, COOH, অবশ্যই এই জায়গায় তীব্রতা বেশি হবে। Cl3C, COOH, এখানে তীব্রতা বেশি হবে। Br3C, COOH, এখানে এরকম হবে। তারপরে হলো I3C, COOH। এক্ষেত্রে একই জিনিস, 3টা ফ্লোরিন যদিও হয় তবু সেম, ফ্লোরিন, তারপরে ক্লোরিন, এরপরে ব্রোমিন, এরপরে আয়োডিন। তাহলে এইগুলো তীব্রতা আমাদের যদি খেয়াল থাকে, আশা করি একটা ভুল হবে না, পারবা। আর আরেকটা তীব্রতা ক্রম আমি লিখবো, তবে এটা একটু পরে লিখি, ঠিক আছে? এটা একটু পরে লিখি। আমরা এটা একটু মুছে দিই, মুছে দিয়ে দেখো, এই যে অ্যাসিডের তীব্রতা কয়টা বিষয়ের উপরে নির্ভর করে, এ পর্যন্ত আমরা কয়টা বিষয় শিখছি সেটা একটু দেখো। অ্যাসিডের শক্তিমাত্রা, অ্যাসিডের
শক্তিমাত্রার নির্ভরশীলতা মানে কোন কোন বিষয়গুলোর উপরে নির্ভরশীল, এটাও আসে দুই এক সময় এমসিকিউতে। অ্যাসিডের শক্তিমাত্রার নির্ভরশীলতা। তো প্রথমে দেখো আমরা কি বলছিলাম, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। এই কে কে বড় হলে তীব্রতা বেশি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক এটার উপরে অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে। 2 নাম্বার, লেখো যে হ্যালোজেন ও হাইড্রোক্সাইডের ক্ষেত্রে নিয়ম ছিল কি, হাইড্রোক্সাইডের ঋণাত্মক আয়নের আকার, হাইড্রোক্সাইডে ঋণাত্মক আয়নের আকার, বুঝতে পারছো, ওই যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ঋণাত্মক আয়নের আকার। আয়োডিনের আকার সব থেকে বড় ছিল বলে ওইটার তীব্রতা বেশি ছিল, কারণ ওর সাথে ফ্লোরিন এই হাইড্রোজেন সবচেয়ে দুর্বল বন্ধনে আবদ্ধ ছিল। 3 নাম্বার, কোন বিষয়ের উপরে নির্ভর করে, অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপরে কিন্তু অ্যাসিডের তীব্রতা নির্ভর করে। আর এরপরে হলো কেন্দ্রীয় পরমাণুর আকার, কেন্দ্রীয় পরমাণুর যদি জারণ মান সমান হয়ে যায়, তাহলে কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট তার তীব্রতা বেশি। কেন্দ্রীয় পরমাণুর আকার, এখানে পরমাণুর আকার লেখো, কেন্দ্রীয় পরমাণুর আকার। আচ্ছা, এরপরে হলো দ্রাবকের প্রকৃতি, এটা মনে হয় বলি নাই। দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি দেখো, আমরা জানি যে দ্রাবক বললে কি বোঝানো হচ্ছে, বেসিক্যালি পানি, কিন্তু পানি ছাড়া যদি অন্য হয়, যেমন এই CH3COOH আমাদের কাছে একটা দুর্বল অ্যাসিড হিসেবে পরিচিত। তো অর্থাৎ পানিতে যদি CH3COOH কে দাও, তা সে কম মাত্রায় এইচ রিলিজ করবে। কিন্তু এই সেম জিনিসটাকে যদি তুমি ইসের মধ্যে দাও, অ্যামোনিয়ার দ্রবণের মধ্যে দাও, তো অ্যামোনিয়ার সাথে সে আবার কি করবে, অ্যামোনিয়া দ্রবণে মারাত্মক পরিমাণে H+ রিলিজ করবে। সুতরাং অ্যামোনিয়া দ্রবণে এর তীব্রতা কিন্তু বেশি হবে। তো এটাই হলো কথা, যে দ্রাবকের উপরেও কিছু কিছু ক্ষেত্রে নির্ভর করে। যদি দ্রাবক তোমার অ্যাসিডের তীব্রতা বাড়ানোর উচিত হয়, ইচ্ছা করে, তখন দুর্বল অ্যাসিডকে এমন একটা জিনিসের দ্রবীভূত করবা যার মধ্যে সে বেশি পরিমাণে অ্যাসিড দিয়ে দেয়, তখন ওর তীব্রতা নির্ভর বেশি হবে কম হবে। তো এই কয়টা বিষয়ের উপরে অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে, অবশ্যই মুখস্থ রাখবা, এখান থেকেও কিন্তু এমসিকিউ আসে। ওকে, তাহলে এখন আমি চলে যাচ্ছি প্রশ্নতে। প্রথমে মেডিকেলের প্রশ্ন দেখাই, তারপর ভার্সিটির প্রশ্ন দেখাবো। সরি, লিখে দেই, হ্যাঁ, মেডিকেল এগুলো একটু লিখে দেই, আমি যদি না লিখি তা তোমরা আবার লেখো না, সুতরাং লিখে দিই কয়েকটা। ডেন্টাল ভর্তি পরীক্ষা 21-22, এটা যদিও তীব্রতার মধ্যেই পড়ে না, একদম ইজি একটা প্রশ্ন। বলছে কি, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়, ড্যাট, ড্যাট 21-22 ছিল। বলছে নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়। এগুলো কিন্তু অবশ্যই নোট করবা, কারণ এই প্রশ্নের প্যাটার্ন তোমার মনে থাকবে যে আসলে এই টপিকটা থেকে প্রশ্নগুলো এভাবে আসে। অবশ্যই 3-4টা তোমার খাতায় নোট করবা, তাহলে প্যাটার্ন মনে থাকবে যে এই টপিকটা থেকে এই এইভাবে আসে। তো দেখো, জৈব অ্যাসিড আর অজৈব অ্যাসিডের মধ্যে তুলনা দিচ্ছে, নিচের কোনটি তীব্র অ্যাসিড নয়, জৈব অ্যাসিড অজৈব অ্যাসিড, এটা জৈব অ্যাসিড আর এগুলো হলো অজৈব অ্যাসিড। তো এটা প্রশ্নের মধ্যেই পড়ে নাই, এটা 100টা স্টুডেন্ট পরীক্ষা দিলে 100টা স্টুডেন্ট বলতে পারবে যে জৈব অ্যাসিডের তীব্রতা হলো সব থেকে কম। এরপরে আসি, মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20-তে ছিল, ম্যাট 19-20। এটা একটা প্রশ্ন যেটা হলো বাইরের থেকে দিছিল, নিচের কোনটি, নিচের কোনটি আমি লিখে নিই তাহলে, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী, এটা আসছিল মেডিকেল ভর্তি পরীক্ষা 19-20-তে। খেয়াল করো এখানে আমাদের আগের মতোই একটা জিনিস, যে জৈব অজৈব অ্যাসিডের মধ্যে আবার একটা কম্পেয়ার দিয়ে দিছি।
তো এগুলো হলো জৈব অ্যাসিড, এটা জৈব অ্যাসিড, আর এটা একটা অজৈব অ্যাসিড। আগেই বলছি অজৈব জৈবর মধ্যে যদি কম্পেয়ার করে একদম সিম্পল প্রশ্ন হয়ে যায়। কারণ জৈব অ্যাসিড, এগুলো জৈব অ্যাসিড, এদের তীব্রতা এমনিতেই কম। সে তুলনায় অজৈব অ্যাসিড H2FSbF6, প্রথমত তো একটা অজৈব অ্যাসিড, দ্বিতীয়ত এর মাঝখানে ধাতু আছে, এর মাঝখানে মারাত্মক তড়িৎ-ঋণাত্মক মৌল আছে। আগেই আমরা জানছি যে কেন্দ্রীয় পরমাণুর জারণমান আর কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যত বেশি হয়, তীব্রতা তত বেশি হয়। তা প্রথমত এদের সাথে তুলনাই চলে না, কারণ এটা একটা অজৈব অ্যাসিড, তীব্রতা এমনিতেই বেশি হবে। দ্বিতীয়ত যে এখানে মারাত্মক তড়িৎ ঋণাত্মক একটা মৌল আছে, যে মৌলটা হলো ফ্লোরিন, আর এটা হলো এসবি। এসবিটা হলো অ্যান্টিমনি ধাতু। ধাতুতে এমনিতে বেশি ইলেকট্রন টানবেই, ফ্লোরিন এমনিতেই কি করবে, তড়িৎ ঋণাত্মকতা বেশি, ইলেকট্রন টানবেই, অর্থাৎ এখান থেকে বেশি পরিমাণে H+ রিলিজ হবে, এর তীব্রতা অবশ্যই বেশি হবে। এরপরে পরের প্রশ্ন যাই। এর পরের প্রশ্ন লেখো, ম্যাটে আসছিল 15-16-তে, ম্যাট 15-16, এখানে ছিল অ্যাসিডের তীব্রতা নির্ভর করে। নতুন প্রশ্নগুলো আমি আজকে আর দেখতে পারি নাই, এবছরের নতুন প্রশ্নগুলো আমি অ্যাড করব কাল থেকে, বুঝছো, মানে পরের ক্লাস থেকে কেবি, মানে 24 সালের প্রশ্নগুলো এখনো অ্যাড করতে পারি নাই। নেক্সট ক্লাস থেকে অবশ্যই 24 সালের প্রশ্ন দেখতে পাবো। অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কোনটার উপরে দেখো তো। আগেই বলছিলাম অ্যাসিডের তীব্রতা নির্ভর করে কয়েকটা বিষয়ের উপরে, তার মধ্যে একটা ছিল অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে। একটু আগে আমি কিন্তু লিখছিলাম অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান, তারপরে হ্যালোজেন ও হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ঋণাত্মক পরমাণুর আকার, তারপর দ্রাবকের প্রকৃতি, এরকম 5টা জিনিস লিখছিলাম, তার মধ্যে এটা পড়ছে। তাহলে অ্যাসিডের তীব্রতা ক্রম নির্ভর করবে তার বিয়োজন ধ্রুবক কে এর উপর। পরের প্রশ্ন যাই, লিখে নি আগে, হ্যাঁ। এটা আসছিল মেডিকেল 13-16, ম্যাট 13-14-তে, ছিল এরকম যে কোনটি সঠিক, কোনটি সঠিক, লিখে নি। এই প্রশ্ন আসছিল মেডিকেল 13-14, বলছে কোনটি সঠিক তথ্য এখান থেকে। তো এটা মনে রাখবা যে তীব্র জিনিসের অনুবন্ধী জিনিস দুর্বল হয়, দুর্বল জিনিসের অনুবন্ধী জিনিস তীব্র হয়, সিম্পল জিনিস। দুর্বল থেকে সবল জিনিস তৈরি হয়, আর সবল থেকে দুর্বল জিনিস তৈরি হয়। এরকম একটা আমেরিকান একটা খুব উক্তি আছে, খুবই হলো আপনার, খুবই তোমার ইয়ে, যদি দেখে থাকবা ফেসবুকে ঘুরে, যে আমি চালাইছি হলো আমার দাদা কি হেঁটে যাইতো খালি পায়ে। আচ্ছা, আমি এখন কি করি, আমি এখন হলো একটা ছোট্ট ওডি চালাই। তা আমার ছেলে কি চালাবে, আমার ছেলে হয়তো ল্যাম্বরগিনি চালাবে। আচ্ছা, তার ছেলে কি চালাবে, তার ছেলে হয়তো একটা ওডি চালাবে। কিন্তু তার পরের জেনারেশন কি করবে, আবার গরিব হয়ে পড়বে। কেন? কারণ তারা হলো সুখের পায়রা, যত বেশি সুখ পায় তাদের জেনারেশন থেকে তত বাজে প্রোডাক্ট তৈরি হতে থাকে। এই যে দেখো হাসিনা, হাসিনা মহা পরিক্রমাশীল কি না কি করছে, মারছে ধরছে কি করছে, কিন্তু ওর ছেলেটার দিকে দেখছো, ওর ছেলেটার অবস্থা দেখলেই বুঝতে পারবা যে সবল জিনিস থেকে কি তৈরি হয়েছে। তো সবল থেকে দুর্বল তৈরি হয়। তো এটা দিয়ে মনে রাখো যে তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র, ভুল কথা, তীব্র থেকে কখনো তীব্র তৈরি হয় না। হাসিনা থেকে কখনো হাসিনার মতো একটা তৈরি হয় নাই, হাসিনা থেকে দেখো একটা খাসটা তৈরি হয়েছে। তো এটা হলো কথা, যে তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল, এটা হলো সঠিক, হাসিনার থেকে এটাই তৈরি হয়েছে। তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক অবশ্যই দুর্বল, অর্থাৎ এই তথ্যটা সঠিক। আর তীব্র অ্যাসিডের অনুবন্ধী অ্যাসিড তীব্র কখনোই না, তীব্র থেকে তীব্র হয় না, এটাও তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র, সঠিক না, ভুল তথ্য। আর দুর্বল অ্যাসিডের অনুবন্ধী অ্যাসিড দুর্বল, দুর্বল থেকে দুর্বল তৈরি হয় না, দুর্বল থেকে সবলের জন্ম হয়। ঠিক আছে, একটা দুর্বল জিনিস থেকে কি হয়, সবলের জন্ম হয়। তাহলে এই তথ্য ভুল, বি নাম্বার অপশন আমাদের সঠিক আছে। তো এরপরে আমরা চলে যাই ভার্সিটির এমসিকিউ। আমি কয়েকটা লিখি, তারপর তোমাদের এই এখানে আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই। একটা দুইটা না লিখলে তোমরা কি করো, একটা দুইটা না লিখলে তোমরা খাতায় উঠাবা না। আর খাতায় যদি না উঠাও, তাহলে পরবর্তীতে ওই লেকচার থেকে তেমন একটা সুফল বয়ে আনবে না। কারণ প্রশ্নের প্যাটার্ন যদি তোমার মনে না থাকে, যে এই প্রশ্নটা থেকে এর ধরনের প্রশ্ন আসে, না হলে তার গুরুত্ব তুমি বুঝবা না। ঠিক আছে, এই কারণে আমি একটা দুইটা একটু লিখবো, হ্যাঁ। ওয়েট, ভার্সিটির প্রশ্ন একটা দুইটা লিখি।
ডিউ 17। জিএসটি 23 সালে দিছিল। জিএসটি 22-23। 22-23 সেশনে ছিল কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল। এই প্রশ্ন দেখাইতে যে কিন্তু আমার লেকচার বড় হয় বুঝছো। নয়তো একটা চ্যাপ্টারে হয়তো দেখা যায় যে 6-7টা ক্লাস লেগে যায়, কারণ কি জানো, এই প্রশ্ন দেখাই বলে। যদি প্রশ্ন না দেখায় শুধু লেকচার দিতাম, আমার লেকচার হয়তো 3-4টায় শেষ হতো। কিন্তু সমস্যা থেকে যেত কি, যে প্রশ্ন না দেখালে তোমাদের এই লেকচার কখনোই ইফেক্টিভলি মনে থাকবে না। মানে একটু সময় লাগলেও আমি কষ্ট করে হলেও প্রশ্ন লিখি, লিখে লিখে দেখাই। লিখে দেখাইলে একটা কাজ করে কি, স্টুডেন্টরা নোট করে। আর আমি লিখি না, ওরও লেখে না। খাতায় নোট না থাকলে কখনোই কাজে দেয় না। তা এখানে কি জানতে চাইছে সেটা ফলো করো। নিচের কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল? এখন তোমার তীব্র অ্যাসিড জানতে চাইছে নাকি দুর্বল অ্যাসিড জানতে চাইছে, এটা হলো কথা। দেখো, অনুবন্ধী ক্ষারক দুর্বল মানে আমার জানতে চাইছে কোন অ্যাসিডটি বেশি শক্তিশালী। কোন অ্যাসিডটি, একই কথা বলছিলাম কি, চারটা জিনিসটি কি, যে অ্যাসিডের তীব্রতা বেশি, যার তীব্রতা বেশি। এই কথাটা দেখো লিখছিলাম আমি, যার তীব্রতা বেশি, তার কে বড় লিখছিলাম, তার পিকে ছোট লিখছিলাম, তার অনুবন্ধী ক্ষারক দুর্বল। দেখছো, এই কথাগুলো বলছিলাম যে সেম কথা, অনুবন্ধী ক্ষারক দুর্বল। তো এখানে যে প্রশ্নটা করছে দেখো ওইটাই বলছে, কোন অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক সবচেয়ে দুর্বল, মানে আসলে সে জানতে চাইছে কোন অ্যাসিডটার তীব্রতা বেশি। তাহলে এগুলোর মধ্যে তীব্রতা বেশি কার? এই যে এটা। তো এই হলো কথা। এই ধরনের এমসিকিউ যদি তোমার খাতায় থাকে তাহলে তোমার পড়তে মন যাবে যে না এই জিনিসটা পরীক্ষাতে আসে। না হলে কিন্তু পড়তে মন যাবে না। আর যখন পড়তে মন যাবে না, যে আসলে প্রশ্নের প্যাটার্ন মনে নাই, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। এই জন্য অবশ্যই প্রশ্ন লিখে রেখো নোট খাতায়। অবশ্যই 7-8টা প্রশ্ন এক একটা টাইপের পরে, 7 থেকে 8টা প্রশ্ন যেন তোমার নোট খাতায় থাকে। কোন অ্যাসিডের কে সব থেকে বড়? কে সব থেকে বড়, তাহলে কি জানতে চাইছে দেখো। এটা কিন্তু ঢাকা ভার্সিটি 17-18 সেশনে ছিল। অপশন আছে H2SO4, অপশন বি তে আছে HBrO4, HBrO4, অপশন সি তে ছিল HNO3, অপশন ডি তে ছিল HClO4। এই প্রশ্নটা এবছর রাজশাহী 24-এ আছে বুঝছো, আর ইউ 24 সালেও এটা ছিল। মানে এবছরের প্রশ্ন। কোন অ্যাসিডের কে সব থেকে বড়, মানে কে বেশি তীব্র। তাহলে এখানে অক্সি অ্যাসিড সবগুলো +6, এটা +7, এটা হলো +5, এটা +7। তাহলে এই দুইটা যেহেতু জারণ মান সব থেকে কম, মানে এদের তীব্রতা কম, ওটা আগে থেকেই বাদ পড়ে গেল। এখন দেখা যাচ্ছে যে এই দুইটার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান। তা যে ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়, যার আকার ছোট হয়। গ্রুপ 17 যদি আমরা দেখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। তাহলে ফ্লোরিন আর ক্লোরিনের থেকে ক্লোরিনের আকার ছোট, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়ে গেলে যার আকার ছোট তার তীব্রতা বেশি। তাহলে আমাদের অ্যান্সার নিতে হবে ডি। এই হলো কথা। এখন আমি কিছু এমসিকিউ স্লাইড শেয়ার দিয়ে দেখাই, না হলে অনেক সময় লেগে যাচ্ছে। 24 সালের প্রশ্ন আমরা নেক্সট ক্লাস থেকে অ্যাড করবো। এখানে আসি, আমরা এখান থেকে প্রশ্ন দেখাই। কতগুলো প্রশ্ন তো নোট করতে বলছি। দেখো, আর ইউ, এখান থেকে দেখো, কোন অ্যাসিডের তীব্রতা নিচের কোনটির উপর নির্ভরশীল নয়? 19 নম্বর প্রশ্ন। তাই একটু আগে আমি লিখছিলাম যে অ্যাসিডের তীব্রতা 5টা 6টা বিষয়ের উপরে নির্ভর করে। সেখানে ছিল কি, কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বা জারণ মান। এটা অবশ্যই সঠিক কথা। আচ্ছা, কেন্দ্রীয় পরমাণুর আকার, এটাও ছিল। ওই যে হ্যালোজেন হাইড্রোক্সাইডের ক্ষেত্রে দেখো, কেন্দ্রীয় পরমাণুর আকার যদি হয় বড় ছোট হয়, সেখানে তীব্রতা নির্ভর করে। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক কে, এটাও দেখো অ্যাসিডের তীব্রতা নির্ণায়ক একটা জিনিস। কিন্তু অণুতে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে সেটা দিয়ে কিন্তু অ্যাসিডের তীব্রতা যাচাই করা যায় না। একটা অ্যাসিডে কয়টা বেশি এইচ আছে নাকি কয় কম আসে, সেটা কিন্তু অ্যাসিডের তীব্রতা যাচাইক না। যেমন আমাদের এই প্রশ্নটা খেয়াল করলেই তুমি বুঝবা, যেখানে H2SO4 দেখো হাইড্রোজেন 2টা, কিন্তু HClO4 দেখো হাইড্রোজেন একটা। তা হাইড্রোজেন কম বেশি নিয়ে তো অ্যাসিডের তীব্রতা নির্ভর করে না। সুতরাং ওই প্রশ্নের অ্যান্সার হবে ওইটাই, যে হাইড্রোজেনের
সংখ্যা। তাহলে সঠিক নয়, নির্ভরশীল নয় কোনটা? 19-এর সি। অবশ্যই এই এমসিকিউটা খাতায় উঠায় রাখবা, এই যে 19 নাম্বার রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে 20-21 সালে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। 3 নাম্বার প্রশ্ন দেখো। 3 নাম্বার, 3 নাম্বার বলছে কোন অ্যাসিডের তীব্রতা বেশি। তো এক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় পরমাণু জারণ মান দেখতে হবে। কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি তার তীব্রতা বেশি। তাহলে এই যে HNO3 আছে, এটা হিসাব করে দেখো +5 আছে, আর এটাও +5 আছে। তো দুইটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান যদি +5 হয়, যার আকার ছোট তার তীব্রতা বেশি। এই যে এটা হলো আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো। 8 নাম্বার প্রশ্ন, সবচেয়ে শক্তিশালী অজৈব অ্যাসিড হলো। একই প্রশ্ন, কেন্দ্রীয় পরমাণু জারণ মান। এই যে 8 নাম্বার প্রশ্ন দেখো, এটা আসছিল চিটাগাং ইউনিভার্সিটি 22-23। তো এই যে HCl4, এটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান বেশি, এর তীব্রতা বেশি। এইসব জিনিস দিলেই পারবা। পরের প্রশ্ন চলে যাচ্ছি আমি, মানে খুব আসে কিন্তু, এটা বুঝাইতে চাচ্ছি যে এই টাইপ কিন্তু খুব খুব আসে। 39 নম্বর প্রশ্ন দেখো, এটা আসছিল হলো খুলনা ইউনিভার্সিটি 18-19 সালে। খুলনা ইউনিভার্সিটি 18-19 সালে আসছিল 39 নম্বর প্রশ্ন। অ্যাসিডের তীব্রতা করম। তা সিম্পলি এখানে কি করা যায়? কেন্দ্রীয় পরমাণু জারণ মান হিসাব করা যায়। প্রত্যেকটার কেন্দ্রীয় পরমাণু জারণ মান হিসাব করে উপরে বসাবা, উপরে বসায় যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি তার তীব্রতা বেশি। এই যে এটা হলো আমাদের অ্যান্সার। 1 নম্বরটা দেখো সিকোয়েন্স মানছে, এটা +5 +3 +1। আচ্ছা, এরপরে 45 নম্বর প্রশ্ন যাই, প্রশ্নগুলো দ্রুত দেখাই দিই। 45 নম্বর প্রশ্নটা কই? 45 45, এটা এটা আসছিল ঢাকা ভার্সিটি 16-17। এটা আমি ওই যে ক্লাসের শুরুতেই যে এক্সাম্পলটা দিছিলাম ওইটা, যে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার বেশি তার তীব্রতা বেশি। এই যে সি নাম্বারে দেখো, প্রথমে এটা হলো +7, তারপরে +6, এরপরে +5, এটা হলো +4। তাহলে এটা হলো সঠিক। পরের প্রশ্ন যাই। 47 নম্বর প্রশ্ন, খেয়াল করো। পিকেএ, এই যে পিকে এর মান বৃদ্ধির সাথে সাথে অম্ল ধর্মের কিরূপ পরিবর্তন হয়। তো পিকে আগেই মনে আছে কিনা এটা একটু বলা প্রয়োজন। আমি আগেই বলছিলাম দেখো, পিকে এর সাথে কে এর সম্পর্ক দিয়ে একটা জিনিসের মধ্যে পড়াইছি আমি, যে কে যত বড় হয় পিকে তত ছোট হয়। এই কে যত বড় পিকে তত ছোট, আর কে বড় হলে তীব্রতা বেশি। কে বড় মানে কি? তীব্রতা বেশি। আর কে এর সাথে পিকে এর সম্পর্কটা কি বলছিলাম? ব্যস্তানুপাতিক বলছিলাম। তো ওই প্রশ্নটা কিন্তু এটা নিয়েই, প্রশ্নটা দরকার নাই, ক্যামেরা এখানে দেখো নড়ে গেছে। আচ্ছা, এই যে 47 নাম্বার বলছে কি, যে পিকের মান বৃদ্ধির সাথে সাথে অম্লধর্মের কিরূপ পরিবর্তন ঘটে। তা পিকে যদি বড় হয় পিকে ছোট হয়, তা পিকে ছোট মানে তীব্রতা বেশি। এখন পিকে যদি বড় হয় তাহলে অম্লত্ব কমবে। তো এই জিনিস কিন্তু মনে রাখতে হবে যে পিকে এর সাথে অ্যাসিডের সম্পর্কটা কি। কে বড় হলে পিকে ছোট হয়, তার মানে কে বড় মানে অ্যাসিড ধর্ম বেশি। তীব্র অ্যাসিডের কে কি হয়? তীব্র অ্যাসিডের কে এর মান ছোট হয়। আর পিকে যদি বড় হয় তাহলে অম্লত্ব অবশ্যই কি আসবে? কমে আসবে। পরের প্রশ্ন যাও। ফুটন্ত অবস্থায় পানির পিএইচ, এটা অবশ্য গত দিনের প্রশ্ন। ফুটন্ত অবস্থায় পানির পিএইচ 7 থেকে কম, গত ক্লাসে দেখাইছিলাম। পরের প্রশ্ন যাই। 53 নম্বর, 53 নম্বর প্রশ্ন দেখো। 53 নম্বর প্রশ্ন এখান থেকে, নিচের কোন অ্যাসিডের কে এর মান সবচেয়ে বেশি? একই প্রশ্ন, HClO4। এটা আমি একটু আগে দেখাইছি যে এটার কে এর মান সব থেকে বেশি, কারণ এর তীব্রতা বেশি। যার তীব্রতা বেশি তার কে বেশি। 54 নম্বর প্রশ্ন, অম্ল অ্যাসিডের মাত্রা কে এর মান দ্রবণে দেখো, অম্ল বিয়োজনের মাত্রা কে এর মান দ্রবণের ঘনমাত্রার। আচ্ছা, এই প্রশ্নটা হলো ওয়াসওয়াল্টের লঘুকরণ সূত্র, এটা আমরা পরে আসবে, হ্যাঁ। 54 নম্বর প্রশ্ন এই রিলেটেড না, পরে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র তো দেখাবো ওটা। মৃদু অ্যাসিড বা ক্ষারের বিয়োজন মাত্রা উক্ত অ্যাসিডের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝছো? এখানে এটা হলো ভুল প্রশ্ন, এটা আমরা পরে দেখাবো। পরের প্রশ্ন যাও, 56 নম্বর প্রশ্ন। 56 কি বলছে? 56 তো হয়েছেই।
আর গত ক্লাসেই 57তে যাই। 57 নম্বর এমসিকিউটা ইম্পর্টেন্ট আছে। বলছে কোনটি সবচেয়ে বেশি অম্লীয়। আমি যে সিরিজটা লিখছি ওই সিরিজটার মধ্যেই দেখো আছে এটা। এই যে এখানে দুইটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, আর এখানে ক্লোরিন নাই। যত বেশি ক্লোরিন তীব্রতা তত বেশি ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। 57 পরে এই 62 নম্বর প্রশ্ন খেয়াল করো। 62 নম্বর বলছে কি কোন অ্যাসিডের পিকে এর মান সবচেয়ে বেশি। তা পিকে বেশি মানে কি জানতে চাইছে, এটা আগে বোঝো। যে পিকে বেশি মানে জানতে চাইছে যে কোন অ্যাসিডের দুর্বল বেশি। মানে পিকে ছোট হলে তীব্রতা বেশি হয়, পিকে যদি বড় হয় তাহলে দুর্বল। তাহলে এখানে আমার আ- জানতে চাইছে যে কোনটা বেশি উইক, ঠিক আছে, কোনটা তীব্রতা কম। তা পিকে এর মান সবচেয়ে বেশি কি হবে, যেটার তীব্রতা কম। তো এটা দেখো, এই যে আমি যে সিরিজটা লিখছিলাম ওই সিরিজের সবচেয়ে দূরবর্তী অবস্থানে ছিল এটা। এই সিরিজের সবচেয়ে দূরবর্তী তোমার খাতায় যদি লেখা থাকে দেখো এটা এটা সবচেয়ে দুর্বল। তো অম্লত্ব কম যত হবে পিকে এর মান তত বড়। তাহলে পিকে যদি বড় হয় অম্লত্ব কি হবে, কমে যাবে। তাহলে অ্যান্সার হবে এটা। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 63 নম্বর প্রশ্ন দেখো সর্বাধিক অম্লীয়। তো এখানে সরাসরি বলে দিছে অম্লধর্মী কোনটা বেশি হবে, এই যে সিএল আছে এটা হবে সবচেয়ে বেশি তীব্র। আশা করি আজকের ক্লাসের পরে কারো তীব্রতা নিয়ে কোনো ঝামেলা হবে না। অ্যাসিডের তীব্রতা হচ্ছে, তো তুমি পারবা। ঠিক আছে, তাই এই একটা টাইপ, গত ক্লাসে একটা টাইপ পড়েছি, আজকের ক্লাসে একটা টাইপ। আমরা একটু প্রথমে স্লোলি আগাচ্ছি, কারণ তোমাদের একটু অভ্যস্ত করে দিচ্ছি। কারণ অনেকে হয়তো অনলাইন ক্লাসে অভ্যস্ত না, এরপরে আমি ক্লাসে একটু ফাস্ট আগাবো। আপাতত প্রথম দিন একটা দুইটা তিনটা এভাবে টাইপ আমরা বাড়াতে থাকবো। আর এই টাইপ গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এই টাইপ গুলোতে একটু সময় নিচ্ছি। তবে অবশ্যই যে টাইপ আলোচনা করব একদম লাইফ টাইম গ্যারান্টি থাকবে যে ওই টাইপের মধ্যে তুমি কোশ্চেন মিস করবা না। মানে ওই টাইপ দিছে তো তুমি দেখবা দাগাই দিতে পারবা। যদি কি কাজ করো, তুমি কোশ্চেন সুন্দর নোট করো। আমার নোট খাতা থেকেই আমি বারবার বলি যে মেডিকেলে যদি পরীক্ষা দাও 25টা এমসিকিউ এর মধ্যে তুমি 24টা এমসিকিউ, কিন্তু 25টাও আসছে গত বছর। 24টা এমসিকিউ এর মধ্যে অবশ্যই 20, 21, 22 মার্কস পাইতে তোমার কোনো সমস্যা হবে না। আর যদি ঢাকা ভার্সিটির কথা বলো 15টা এমসিকিউ আর 10 মার্কের রিটেন। রিটেনও এমন ভাবে পড়াই বা আমি লেকচার এমন ভাবে দিই যে রিটেন লিখতেও কারো অসুবিধা হয় না। তা রিটেনের মধ্যে অবশ্যই 6, 7, 8, মানে রিটেনে 6 পাওয়াটাই বিশাল ব্যাপার। তা 7 ধরে রাখো যে 7 পাওয়াটা একটা বিশাল। তা আমি খুব বেশি দিব না, আমি বলবো 7 রিটেন পাওয়া মানে বিশাল। আশা করি 7 মার্কের অবশ্যই রিটেনে পারবা। আর এমসিকিউ 15টার মধ্যে 12টা, খুব বেশি বলবো না যে 13, 14টা, কারণ ভার্সিটি এমসিকিউ আমি ধরে রাখলাম যে কেমিস্ট্রিতে তুমি 12 থেকে 13টা এমসিকিউ আর 7। এই যে 25-এর মধ্যে 20 পাওয়ার গ্যারান্টি আমি দিতে পারি ঢাকা ভার্সিটি, যদি তুমি সুন্দর নোট খাতা তৈরি করো। ঠিক আছে, আর অন্যান্য জিএসটি প্রশ্ন অবশ্যই হার্ড হয়, জিএসটি প্রশ্ন এগুলোতে অবশ্যই কেমিস্ট্রি 25-এর মধ্যে 16, 17, 18 এরকম পাই। তবে তুমি যদি ভালো পড়াশোনা করো কেমিস্ট্রিতে 20, 22 পাওয়া কিন্তু সম্ভব। আমার এই লেকচার খাতা থেকে 20, 22 অবশ্যই কমন থাকবে। তো এই হলো কথা। এখন তোমরা পড়াশোনা শুরু করে দাও। অ্যাডমিশন ক্লাস শুরু হবে আমি যতটা জানলাম, রেটিনা শুরু করবে হলো 7 তারিখ বা 8 তারিখ থেকে। রেটিনা শুরু করতে চাইছে 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। হোপফুলি তারা 7 তারিখ 8 তারিখে ক্লাস শুরু করবে, শনিবার যে ডেটটা পড়ে। আর অন্যান্য কোচিংও এরকম 7, 8 তারিখের দিকে শুরু হয়ে যাবে। এখন পড়াশোনা শুরু করো। দেশে একটা বন্যা, আমরা একটা স্বাধীনতা এর মধ্যে দিয়ে আসছি আসছি মানে একটা দ্বিতীয় স্বাধীনতা, তারপর একটা বড় বন্যা। এই বন্যা সবার জন্য দোয়া রাখবা। সবাই ভালো থাকুক আর পড়াশোনা অবশ্যই শুরু করো। আর রেজাল্ট কি হবে ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। রেজাল্ট আশা করি সবারই ভালো হবে। যে পরীক্ষাগুলো দিছো ভালো দিছো, আর যেগুলো দেও নাই সেগুলো হয়তো এসএসসি পরীক্ষা থেকে মার্কস নিতে পারে, নিয়ে হয়তো রেজাল্ট দিয়ে দিতে পারে। রেজাল্টের কথা তাড়াতাড়ি জানাই দিবে। তো পড়াশোনা শুরু করো। আর অবশ্যই অবশ্যই সুন্দর করে নোট করবা। আর কেমিস্ট্রি যারা আমার কাছে ভর্তি হয়েছো একদম টেনশন ফ্রি থাকো। সব থেকে ভালো পরীক্ষা দেবা কেমিস্ট্রি, একদম গ্যারান্টি। তোমার ভর্তি পরীক্ষায় সব থেকে ভালো পরীক্ষা হবে কেমিস্ট্রি, একদম গ্যারান্টি দিয়ে রাখো। কারণ আমি এত ডিটেলসে পড়াইতে থাকবো প্রত্যেকটা টাইপ। একটা টাইপ দেখো 1 ঘন্টা ধরে আলোচনা করছি, চিন্তা করতে পারো এই একটা টাইপের মধ্যে কি আসতে পারে, কিভাবে আসতে পারে সব তোমাকে বলে দিছি। গতদিন একটা টাইপ পাইছি, আজকে একটা টাইপ। আর নেক্সট ক্লাসে আমরা পিএইচ এর গোষ্ঠী উদ্ধার করব। মানে পিএইচ জাতভাবে দিতে পারে। তুমি ওই পিএইচ এর ক্লাস এর পরে দেখবা যে পিএইচ রিলেটেড কোনো প্রশ্নই তোমার বাদ দিছে না, ক্যালকুলেটরও লাগবে না। নেক্সট ক্লাসে আমরা পিএইচ এর গোষ্ঠী উদ্ধার করে দিব, বুঝছো? তো আমরা নেক্সট ক্লাসে সম্পূর্ণ পিএইচ করব, পিএইচ এর 7, 8টা টাইপের ম্যাথ করব। ঠিক আছে, 7টা টাইপের ম্যাথ করব পিএইচ রিলেটেড।
পিএইচ এর প্রশ্ন নিয়ে নেক্সট ক্লাসে যদি করো, দেখবা পিএইচ এর প্রশ্ন তুমি ক্যালকুলেটর ছাড়াই সুন্দর অ্যান্সার দিতে পারতেছো। ওকে, তাহলে নেক্সট ক্লাস আমাদের বৃহস্পতিবার। সেই পর্যন্ত ভালো থাকবে। আর অবশ্যই তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদের বলবে এই কোর্সটাতে দ্রুত ভর্তি হয়ে যেতে। এটা পাবলিসিটি করলাম, কারণ আমি বাইরে বিজ্ঞাপন দেই না, আমার পাবলিসিটি কম। পরিচিত মানুষ যারা আমাকে চেনে তারাই আমার কাছে পড়ে, বা তাদের রিলেটেড বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন, বা অবশ্যই যারা আগে চান্স পেয়ে গেছে, প্রতি বছর চান্স পেয়ে যায়, ওদের থ্রুতে যারা আসে তারাই পড়ে। ওকে, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।